ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গত রাতে বেশ দেরি করেই ঘুমিয়েছেন সকলে, যার দরুন উঠেছেন ও বেলা গড়িয়ে। রাতে অত বড় একটা অনুষ্ঠান পার হওয়ার পর এখন বাড়িটা কিছুটা নিঝুম শান্ত। আত্মীয়রা চলে গেছেন তখনই। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে নিচে নামলো পূর্ব। নাস্তা শেষে উপরে গিয়ে রেডি হয়ে নেমেছে একবারে। কফিটা খেয়েই বেরিয়ে পড়বে। হাতে কালচে লাল হয়ে বসে থাকা কামড়ের দাগটা এখনও জলজল করছে স্পষ্ট। নামতে নামতেই হঠাৎ চোখ তুলে তাকালো সামনে। অমনি থমকে গেল কদমের গতি। সোফার ওপর দুই পা তুলে বসে আছে মেহরিশ। সমস্ত মনোযোগ ওর নিজের হাতের নখে। অতি যত্ন করে ক্যাটস আই নেল পালিশ লাগাচ্ছে নখে। সেই সাথে গুনগুন করে গাইছে, বেইমান দিলবারা বেইমান তেরে লিয়ে শয়তান। পরের লাইনগুলো অস্পষ্ট রয়েছে। প্রথম দুটো লাইনই উচ্চ কণ্ঠে আওড়াচ্ছে বারবার। পূর্বর কদম থামলো। প্রথমে টান টান হয়ে তাকালে, পরে অবশ্য ওসব দেখেও না দেখার ভান করলো সে। গম্ভীর কণ্ঠে ডাকলো, নার্গিস, এক কাপ কফি দিয়ে যা টেবিলে। নার্গিস কিচেন থেকেই উত্তর দিল সঙ্গে সঙ্গে, জি ভাইজান, আনতাসি। পূর্ব গিয়ে বসলো চেয়ার টেনে। একবার ব্যস্ত ভঙ্গিতে হাতঘড়ি দেখল সে। এরপর পকেট থেকে ফোন বের করে স্ক্রলিং করতে লাগলো। নার্গিস তড়িঘড়ি কফিটা বানিয়ে আনলো, রাখলো সামনে, যেন আগে থেকেই তৈরি ছিল সেটা। পূর্ব এক হাতে ফোন স্ক্রলিং করতে করতেই স্বাভাবিক ভঙ্গিতেই কাপটা তুলে নিল হাতে, চুমুক বসালো তাতে। কফিটুকু জিভে লাগা মাত্রই থম ধরে গেল তার মুখ, পুরো অস্তিত্ব একদম পাথরের মতো জমে গেল লোকটা। মুখ দিয়ে কথাও বের হলো না। মুখের ভেতরের কফিটুকু না পারল গিলতে, না পারল ফেলে দিতে। চোখ মুখের অভিব্যক্তি একদম ভোঁতা, স্তব্ধ হয়ে গেল নিমেষেই। মুখে কফিটুকু আটকে রাখা অবস্থাতেই চিবুক কুচিয়ে সন্দেহের চোখে চাইল সোফার দিকটায়। মেহরিশ নেল পালিশ লাগানোর ফাঁকে ফাঁকে আর চোখে তাকাচ্ছিল এতক্ষণ। সঙ্গে সঙ্গেই চোখে চোখ আটকালো দুজনের। মেহরিশ চোখ সরিয়ে পুনরায় নিবদ্ধ করল নখে। কফির কাপটা সজোরে ঠাস করে টেবিলের ওপর নামিয়ে রাখল পূর্ব। সেই আওয়াজে পুনরায় চোখ তুলে চাইল মেহরিশ। লোকটা চেয়েছিল এদিকে। ওভাবেই উঠে দাঁড়ালো হঠাৎ। উঠতে উঠতেই পাঞ্জাবির হাতা দুটো কুনুই অবধি গোটালো পুনরায়। মেহরিশের চতুর মস্তিষ্ক দূর থেকেই বুঝে ফেলল যা বোঝার। পরিস্থিতির ভয়ঙ্কর আগাম বার্তা আজ করতে পেরেই ওভাবেই উঠে দাঁড়ালো সেও। নেল পালিশের শিশিটা সোফায় ফেলে রেখেই এক লাফে সরল 2 কদম। অতঃপর উল্টো পথে শটানে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সিঁড়ির দিকে। পূর্ব থামল না। সুদবুদ হারিয়ে সেও দৌড় লাগালো মেহরিশের পিছু পিছু। দৌড়াতে দৌড়াতে গমগমে কণ্ঠে চেঁচিয়ে উঠল পূর্ব, বেয়াদবের বাচ্চা, তোকে আজ আমি দাঁড়া বলছি। কথা পুরো শেষ হওয়ার আগেই দুজনে সিঁড়ির উপর। কিন্তু মেহরিশকে তখন ধরে কার সাধ্য? মেয়েটা হাঁপাতে হাঁপাতে হুড়মুড় করে লাফিয়ে লাফিয়ে উপরে উঠছে। সোজা নিজের ঘরের দিকে ছুটল মেহরিশ। পিছন পিছন বাঘের মতো গর্জন তুলতে তুলতে ছুটল পূর্ব। ওদিকে হলরুমে থাকা বাড়ির গৃহিণীরা স্তব্ধ, বাকরুদ্ধ, হারিয়ে বসেছেন মুখের ভাষা। পূর্বকে ছোট থেকে আজ পর্যন্ত তারা কোনো দিন এমন রূপে দেখেনি। তাও কিনা একটা মেয়ের পিছনে এভাবে দৌড়াচ্ছে। এও সম্ভব? কেউ বিশ্বাস করতে পারছে না এসব। নিজেদের চোখের দেখাকে ভুল প্রমাণিত করতে বার কয়েক চোখ ডললেন উপস্থিত। রাবেয়া, তনয়া, আলেয়া সহ নার্গিসও। সবচেয়ে আগে টনক নড়ল আলেয়ার। বুঝি ভদ্রমহিলা বিস্ময়ে বনে যাওয়া চোখে ওপরতলার সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন টানা কয়েক সেকেন্ড। তারপর হা হয়ে থাকা মুখটা আস্তে করে ফেরালেন পাশে দাঁড়িয়ে থাকা বড় ভাবির দিকে। চোখে মুখে এখনও ঘোর। অস্ফুট আওড়ালেন, ভাবি, এটা সত্যি দেখলাম নাকি আমি ভুলভাল স্বপ্ন দেখছি? আমাদের শাহান এমন করে ওভাবে দৌড়ালো, তাও একটা মেয়ের পেছনে? রাবেয়া বেগম এতক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়েছিলেন। নিষ্পলক চোখে দেখলেন সবটা। ননদের কথায় থমথমে মুখটায় দারুণ একটা তৃপ্তির হাসি ফুটল। বুকে হাত দিয়ে একরাশ স্বস্তির নিঃশ্বাস ফেললেন উনি। নম্র স্বরে জবাব দিলেন, সেটাই তো ভাবছি। চোখ দুটোকে তো আমারও বিশ্বাস হতে চাইছে না। তবে কি জানো, আমার মন আজ বড্ড শান্ত হলো। পাশ থেকে তনয়া অবাক হয়ে তাকালেন। কেন ভাবি? রাবেয়া হেসে বললেন, আমার ছেলেটা নিজের জন্য বেছে বেছে একদম সঠিক মানুষটাকেই নির্ধারণ করেছে তনয়া।
এই মেয়েটা, একমাত্র এই মেয়েটাই পারবে আমার শাহানটাকে স্বাভাবিক করে তুলতে। রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিল নার্গিস। হাত মুছতে মুছতে হন্তদন্ত হয়ে ছুটে এলো সেও। হাঁসফাঁস করতে করতে চোখ গোল গোল করে চাইল ওপরে। গলা উঁচিয়ে বিস্ময় নিয়ে বলল, আম্মা গো আম্মা, আমার তো এখন বিশ্বাসই হইতাছে না। ভাইজান এমনি দৌড় দিতেও পারে, তাই ম্যাডামের অবস্থা কি হয় হেইডা নিয়াই ডর ও লাগতাছে। জবাবে রাবেয়া বললেন, যে মেয়ে শাহানের সাথে টক্কর দেবার ক্ষমতা রাখে সে তাকে সামলানোর ওষুধও খুব ভালো করে জানে। মেহরিশ উল্কার বেগে দৌড়ে এসে ঢুকলো নিজ কক্ষে। দরজাটা সপাটে এসে বন্ধ করতে যেতেই ফাঁক গলিয়ে বলিষ্ঠ হাতখানা খপ করে চেপে ধরল দরজার কাঠের কপাট। পুরুষালী পর্বতসম শক্তির কাছে মেহরিশের সমস্ত চেষ্টা নিমেষেই ধূলিসাৎ হলো। সবটুকু জোর দিয়ে দরজা ঠেলতে চাইল মেহরিশ, তবে পারল না। তার আগেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো পূর্ব। টেনে দিল দরজার সিটকিনি। মেহরিশ আতঙ্কিত চোখে অবলোকন করলো সবটা। আচমকা উল্টোয় ঘুরে পালাতে চাইলে পূর্ব ওর দুখানা নরম হাত ধরে হ্যাঁচকা টান দিল। হাত দুটো আড়াআড়ি করে ঘুরিয়ে মেহরিশের পিঠের পেছনে ঠেকালো। এক হাত ওর দুই হাত চেপে ধরল। মুহূর্তের মধ্যে মেহরিশের শরীরটা ঘুরে গেল উল্টো দিকে। ওর টান টান পিঠটা গিয়ে বাড়ি খেল পূর্বর চওড়া উত্তপ্ত বুকের খাঁচে। ব্যাকুল শরীর দুটো একে অপরকে ছুঁই ছুঁই তখন। পূর্বর এতখানি অনাকাঙ্ক্ষিত সান্নিধ্য হড়বড় করে উঠল মেয়েটা। ঝাঁঝালো পারফিউমের মিষ্টি ঘ্রাণটা হুড়মুড় করে এসে আছড়ে পড়ল ওর নাকে। বুকটা ধরাস ধরাস করে লাফাচ্ছে, যেন এখনই খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। পূর্ব দাঁতে দাঁত পিষল। হাতের বাঁধন আরও দৃঢ় করে চিবিয়ে চিবিয়ে বলল, খুব সাহস বেড়েছে তাই না আমার সাথে ফাজলামো করা? লোকটার উচ্চ নিঃশ্বাস আছড়ে পড়ছে মেয়েলি খাড় গলার ভাঁজে। আছড়ে পড়তেই শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে গেল ওর। ধরফর করা বুকটাই তোলপাড় চলল। নিজেকে সামলাতে লম্বা লম্বা শ্বাস ফেলল। এই লোকটার সংস্পর্শে এলো কেন, নিজেকে এভাবে হারিয়ে বসেও কেন মনে হয় সব কিছু ভুলে সারাটা বেলা এভাবেই লোকটার সঙ্গে লিপ্টে থাকুক। মেহরিশ ঢুক গেল। কণ্ঠটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কি করব বলুন, আপনি তো সবসময় তেতো কফি খান। এত তেতো জিনিস খেতে খেতে আপনার মুখ থেকেও সারাক্ষণ তেতো তেতো কথা বের হয়। তাই ভাবলাম একদিন একটু মিষ্টি জিনিস খাইয়ে দেখি। মুখে একটু মিষ্টি লাগলে অন্তত কথাগুলোও মুখ থেকে একটু মিষ্টি মিষ্টি বের হবে। মেহরিশের দুটো হাত তখনও পূর্বর এক হাতে আটকে রাখা। পিঠটা প্রায় তার বুকের সঙ্গে লেগে আছে। পূর্ব মুখটা সামান্য নিচু করলো, তারপর মুখটা ঝুঁকে আনলো মেহরিশের কানের লতি ছুঁই ছুঁই দূরত্বে। আমার মিষ্টি কথা হজম করার ক্ষমতা আছে আপনার? পুরো সর্বাঙ্গ ঝাঁকিয়ে শিরশির করে উঠল ওর। কথাটা তালগোল পাকিয়ে ফেললো। পূর্ব টের পেল সেসব। আলগোছে অগোচরে হাসলো অল্প, কণ্ঠস্বর খাদে নামিয়ে আওড়ালো, ফির দেখেন আবার মিষ্টি কথা সহ্য করতে গিয়ে সুগার লেভেল হাই না হয়ে যায়, পরে তো ডায়াবেটিসে ভুগবেন। আমার মতো 3 বেলা তখন তেতো খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বেচারির অবস্থা বেগতিক। হৃদযন্ত্রটা ছুটছে ঘোড়ার মতো। পুরো দুনিয়ায় এই একটা মাত্র লোক যার সামনে এলে নিজের প্রতি কাবু থাকে না ওর। ভিতরটা গলে যায় একদম মোমের মতো। চাইলেও শক্ত থাকার খোলসটা ধরে রাখা যায় না। মেহরিশের এই কাঁপন দেখে টনক নড়ল পূর্বরও। হাতের বাঁধন ঢিলে হয়ে এলো তখনই। মেহরিশ না নড়লেও পূর্ব সরে দাঁড়ালো 2 কদম। উল্টো পথে ঘুরে যেতে যেতে রুক্ষ কণ্ঠে বলে গেল, যেখানে আমার তেতো কথা সহ্য করার সাধ্য নেই, সেখানে উনি এসেছেন আমার মুখের মিষ্টি কথা হজম করতে। যত্ত সব। ব্যাস চলে গেল লোকটা। রেখে গেল মেহরিশের ধরফর করতে থাকা অবাধ্য হৃদয়টা, যেটা এখনও দিব্যি লোকটার নাম জপে যাচ্ছে। হৃদযন্ত্রটায় হাত রাখলো মেহরিশ। বেশ কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল। এরপর ধপাস করে গিয়ে বিছানার ওপর বসলো। মুখের সামনে ঝুলে থাকা চুলগুলো সরালো পেছনে। নিজের মনকে স্বশাসনে রাখার চেষ্টা করে আওড়ালো, মেহরিশ কন্ট্রোল, একদম গলে যাবে না, তোকে এসবে মানায় না একদমই। এতটা অধপতন কবে কিভাবে হলো তোর? সেম অন ইউ গার্ল, জাস্ট সেম অন ইউ। নিজ ক্লাবের তার পার্সোনাল কক্ষটার চেয়ারে গা এলিয়ে বসে আছে পূর্ব। বর্তমানে চট্টগ্রামের সবচাইতে তরুণ সংসদ সদস্য সে। চাটগার
বিশাল সমুদ্র বন্দর ও উপকূলীয় অঞ্চলের পুরোটাই তার একচ্ছত্র নিয়ন্ত্রণে। যার ধূপধাপ কদমে ঘরে ঢুকে চেয়ার টেনে মুখোমুখি বসলো সাব্বির। মেজাজ বিগড়ে আছে কোনো কারণে। পূর্ব হাত ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে ভারী গলায় শুধালো, খবর কি? সাব্বির মেজাজ সামলে একটা লম্বা শ্বাস ফেলল। টেবিলে থাকা পানির বোতলের ছিপিটা খুলে ঢকঢক করে খেলো পানিটুকু। বলল, শালার বেটা তো দেখি পাখা গজায় ফেলছে। পূর্ব কোনো কিছুতেই মানছে না। পূর্ব স্বাভাবিক বড্ড। টেবিলের ওপর রাখা ফাউন্টেন পেনটা দুই আঙুলের ভাঁজে ঘোরাতে ঘোরাতে শুধালো, কার কথা বলছিস? ওই চৌধুরী ব্রাদার্সের বড়টা? আরে আর বলিস না, ওই গাধা মনে করছে সমুদ্র পথ দিয়ে যা ইচ্ছা তাই ভাষায় নিয়ে চলে আসবে। তুই বন্দরে ঢুকতে দিসনি, ঘাটে ভিড়াতে পারমিশন দিসনি দেখে মেজাজ দেখায়। পেন ঘোরানো অব্যাহত রেখেই ঠান্ডা গলায় বলল, আমি তো আগেই ক্লিয়ার করে দিয়েছি, ঘাটে বেআইনি কোনো সুইও ঢুকবে না। সাব্বির কপাল কুঁচকে বলল, আমার কাছে অফার পাঠিয়েছিল, কোটি টাকার ব্ল্যাঙ্ক চেকও দিতে চেয়েছিল। আমি সোজাসুজি মুখের উপর বলে দিচ্ছি, তোর সিগনেচার ছাড়া এই বন্দরে কোনো জাহাজ ফিরবে না। চট্টগ্রাম তো দূরের কথা, বঙ্গোপসাগরের সীমানাতেও কোনো কালির দাগ পড়তে দেবে না পূর্ব মির্জা। তা চৌধুরী সাহেব তখন কি বললেন? সাব্বির চেয়ারের হেলান দিয়ে এবার কিছুটা তাচ্ছিল্যের হাসি হাসলো। কি আর বলবে, সোজা রাস্তা না পেয়ে এখন ব্যাটা শিখছে বাঁকা রাস্তা দিয়ে হাঁটতে। সরাসরি মন্ত্রীর কাছে চলে গেছে। পেন ঘোরানো থামলো পূর্বর। চোখ তুলে চাইল সাব্বিরের পানে। বলল ভ্রু প্রসারিত করে, মন্ত্রীর কাছে? মন্ত্রীর পিএস একটু আগে ফোন করলো আমায়। সে নাকি নিজে তার সাথে দেখা করতে চায়। কাল দুপুরে তোকে নিয়ে লাঞ্চে বসতে চাইছে। কথাটা শেষ করে সাব্বির একটু থেমে পূর্বর শান্ত মুখের দিকে তাকালো। পেনের নিপটা টেবিলের কাচের উপর টিকটিক করে দুবার ঠুকলো পূর্ব। সাব্বির সাবধানে শুধালো, কী ভাবছিস? মন্ত্রীর সাথে দেখা করবি নাকি না করে দিব? পূর্ব চেয়ারের হেলান দিয়ে পা দুটো সামনের টেবিলে তুলে দিল। নির্লিপ্ত কণ্ঠে প্রত্যুত্তর করলো, দেখা করতে চাই। পিএস তো তাই বলল। পূর্বর ঠোঁট দুটি প্রশস্ত হলো। গম্ভীর কণ্ঠে বলল, তাহলে আর দেরি কেন? ভালো করে ব্যবস্থা কর। ডজনখানেক খাসি আর গরু জবাই কর। একদম খাঁটি মেজবানের বিশাল আয়োজন কর। মিনিস্টার সাহেব আসবেন, ওনার আদর আপ্যায়নের যেন কোনো কমতি না থাকে। সাব্বির খানিকটা অবাক হলো, ভ্রু কুচকে শুধালো, তুই সত্যিই ওদের মেজবান খাওয়াবি? তো যতই হোক আমার একটা দায়িত্ব আছে না? আমাদের এলাকায় আসবে, খাতির যত্ন না করলে কি হয়? তো তুই কি সত্যিই চৌধুরীর ওই অনুমোদন দিয়ে দিবি নাকি? পূর্ব সোজা হয়ে বসলো, বরফ শীতল ধারালো গলায় চিবিয়ে চিবিয়ে বলল, মেজবান খাওয়ার মেহমানদারির জন্য, পারমিশনের জন্য নয়। স্পষ্ট করে ওদের জানিয়ে দে, আসবে, মেজবান খাবে, কিছুক্ষণ থাকবে, চলে যাবে। কিন্তু আমার কানে যেন কোনো রিকোয়েস্ট না আসে। সাব্বির পূর্বর ঠান্ডা চাহনিতে ঢোক গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কিন্তু পূর্ব, উনি তো বর্তমান মন্ত্রী। উপর মহল থেকে চাপ আসলে তোর পজিশন নিয়ে টান পড়তে পারে, কিন্তু মিনিস্ট্রি কিন্তু ওনার হাতে। মন্ত্রীর চেয়ারে বসে আছেন বলেই এত লম্ফঝম্প, তাই তো? আমি পূর্ব মির্জা যেই ক্ষমতা নিজ থেকে ছেড়ে দিয়েছি, সেই ক্ষমতা আবার ছিনিয়ে নিতে দুবারও ভাবব না। পোর্ট এলাকার একদম শেষ মাথায় লোকচক্ষুর আড়ালে দাঁড়িয়ে থাকা এক পুরনো গোডাউন ঘর। ভিতরে এক কোণে আস্ত একটা বিশাল কাঠের টেবিল পাতা। টেবিলের ওপর থরে থরে ফাইলপত্র সাজানো ছিটানো। দুই পাশে দুটো চেয়ার রাখা। একটাই বসে বসে গম্ভীর মুখে ফাইলগুলোর পাতা উল্টে পাল্টে দেখছে পূর্ব। ওপর পাশটায় বসা তন্ময়। লাল কলম দিয়ে দ্রুত হাতে ফাইলের ভুল ত্রুটিগুলো সংশোধন করছে সে। তবে বরাবরই পূর্ব স্বাভাবিক থাকলেও ক্ষণে ক্ষণে বিরক্তিতে চোয়াল খিচিয়ে যাচ্ছেন তন্ময়ের। অনবরত ছটফটানি, একটানা কান্নাকাটির ফ্যাঁস ফ্যাঁস শব্দে তিতির বিরক্ত তন্ময় এবার হাতের ফাইলটা ধপ করে টেবিলের ওপর আছড়ে ফেলল। বিরক্তিতে জিভ দিয়ে চ চ চ সূচক একটা শব্দ তুলল। পূর্বকে উদ্দেশ্য করে দাঁত খেঁচিয়ে বলল সে, এই ঘ্যানের শব্দে কানের পোকা সব দল বেঁধে বেরিয়ে আসবে ভাই। তুই জাস্ট একটা বার বল, ওর এই প্যানপ্যানানি মুখটা চিরতরে বন্ধ করে দেই আমি। তন্ময়ের তুখোর বিরক্তিমাখা কথার পিঠে পূর্ব ধীরে ধীরে চোখ তুলে সামনে তাকালো। ওদের সামনেই গোডাউনের চাল থেকে
ঝুলে থাকা মোটা একটা ছাদের রশির সাথে বাঁধা অবস্থায় ঝুলছে কেউ। দুই হাতে রশিটা বাদরের মতো কোনো মতে আঁকড়ে ধরে শূন্যে ভাসছে লোকটা। সারা শরীর বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে, শুষ্ক ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে ভয়ার্ত চোখে বারবার নিচে তাকাচ্ছে লোকটা। ঠিক নিচেই মেঝেতে ধারালো বিশালাকার শত শত পেরেক গাঁথা। যদি কোনোভাবে হাত পিছলে বা রশি ছিঁড়ে সে নিচে পড়ে, অমনি পেরেকগুলো সোজা শরীর ফুটো করে দিবে তার। পূর্ব সেদিকে তাকিয়ে অত্যন্ত ধীর স্থির ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসল। দুই আঙুলের ফাঁকে থাকা কলমটা ঘোরাতে ঘোরাতে নির্লিপ্ত কণ্ঠস্বরে লোকটাকে উদ্দেশ্য করে বলে উঠল, কিরে উড়, এখন আর উড়ছিস না কেন? খুব তো উড়া শিখেছিলি। উড়ে উড়ে সোজা আমার তোয়াক্কা না করে মন্ত্রীর কাছে চলে গিয়েছিলি না? বেশ তো, তা যেভাবে ডানা মেলে উড়ে উড়ে মন্ত্রীর দরবারে গিয়ে পৌঁছালি, ঠিক সেভাবেই এখন উড়ে উড়ে আমার সামনে আসবি। যতক্ষণ না পর্যন্ত উড়ে আমার কাছে আসতে পারছিস ততক্ষণ তোর মুক্তি নেই। করুণ দশা লোকটার। রশি চেপে ধরে রাখতে রাখতে হাত অবশ হয়ে আসছে। ভেজা গলায় অস্ফুটে কাঁদো কাঁদো সুরে আবার আকুতি জানালো সে, ভাই, ভাই গো, আমার ভুল হয়ে গেছে যে, আমায় দয়া করুন, আর কখনো এমন হবে না, আমায় নামতে দিন। হাত ফসকে গেলে যে আমি মরে যাব। কপাল চুলকে জবাব দিল পূর্ব। ভুল হলে ভুল উপায়েই প্রায়শ্চিত্ত করতে হয় চৌধুরী সাহেব, আর তোর এই ভুলের ক্ষমা ওরা ছাড়া আর কিচ্ছুতে নেই। খুব তো ডানা গজাচ্ছিল তোর, নে ওরাটা প্র্যাকটিস করে নে। যতদিন উড়ে এখানে আসতে পারবি সেদিনই তোকে সসম্মানে নামানো হবে, তার আগে না। লোকটা এবার আতঙ্কে সত্যি সত্যি হাউমাউ করে কেঁদে উঠল। ফ্যাঁস ফ্যাঁস কান্নার আওয়াজে মহাবিরক্ত তন্ময় দাঁতে দাঁত চেপে চিৎকার দিয়ে উঠল, আরে দূর, কী শুরু করে রেখেছিস বলতো পূর্ব? ওই গাধার জঘন্য কান্নার শব্দে আমার মাথায় মাইগ্রেনের ব্যথা উঠে যাচ্ছে। তুই শুধু একটা বার গ্রিন সিগন্যাল দে, শালার থতমাটাই চেঞ্জ করে দেই আমি। জাস্ট সহ্য হচ্ছে না ওর দিকে তাকাইতে। পাশে একটা কাঠের টুলে শান্ত হয়ে বসেছিল সাব্বির। এবার একগাল হেসে উঠল সে তন্ময়ের কথার পিঠে ভ্রু নাচিয়ে রসিয়ে রসিয়ে বলল, তুই যে হারে কথায় কথায় লোকের চেহারা সে পরিবর্তন করার পেছনে উঠে পড়ে লাগছিস ভাই। কদিন পর তো এই দেশের নামকরা প্লাস্টিক সার্জনদের ভাত মেরে দিবি, না খেয়ে মরবে ওরা। লোকটার অনবরত চেঁচামেচিতে অধৈর্য হয়ে এক পর্যায়ে উঠে দাঁড়ালো পূর্ব। যেতে যেতে সাব্বিরকে বলে গেল, ও যতক্ষণ না নিজে থেকে ওরা শিখছে ততক্ষণ ওকে এখান থেকে 1 ইঞ্চিও নামাবি না, ঝুলে থাক এভাবেই। লোকটা আহাজারি জ্বলল তখন, ও ভাই, মানুষ উড়ে কেমনে? মাফ কইরা দাও না ভাই, আর এরকম ভুল হইব না জীবনেও। আমারে ছাইড়া দাও ভাই এবারের মতো, আর আর কারো কাছে যাবো না। তন্ময়ের কান ঝালাপালা, বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো সেও। পূর্ব থেকে তার ধৈর্যের তালিকা শূন্য। তবে যেতে যেতে সে লোকটাকে উদ্দেশ্য করে দাঁত কিরমিরিয়ে বলে গেল, আজকের জন্য বেঁচে গেলি, তবে তোর শেষ পরিণতি কিন্তু আমার হাতেই লেখা। যেদিন পূর্ব তোকে আমার হাতে ছেড়ে দেবে সেদিন জাস্ট তোর থতমাটা আগে চেঞ্জ করব আমি। ততদিন ঝুলে থাক বাদুরের মতো। যেতে যেতে আরও একটা গালে ছুলো তন্ময়। বাকি রইল শুধু সাব্বির। সাব্বির কাঠের টুলটা টেনে এনে হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে বাঁধল। তারপর পা দোলাতে দোলাতে আফসোস করে বলল, কি চৌধুরী সাহেব, কেমন লাগছে এখন? হাওয়ায় ভাসতে ভালো লাগছে তো? আমি তো তোকে আগেই সুন্দর করে বুঝিয়েছিলাম, ভালো কথাই বলেছিলাম, শুনলি না? ভেবেছিলি মন্ত্রীর কাছে গেলেই সমাধান মিলে যাবে। আমাদের এমপি সাহেবকে তো ভালোই চিনিস, তাও কেন যে খামোখা আগুনে ঝাঁপ দিতে গেলি রে ভাই? তোর জন্য আফসোসই হচ্ছে শুধু। লোকটা রশি আঁকড়ে ধরে হাঁপাতে হাঁপাতে কান্না ভেজা গলায় আকুতি করে উঠল, ছোট ভাই, হাত একদম অবশ হয়ে আসছে রে ভাই, আর ধরে রাখতে পারছি না, নিচে এতগুলো পেরেক, আমি পড়ে গেলে মরে যাব ভাই। এবারের মতন সাইরা দে না ভাই। স্বয়ং হিটলারের অর্ডার, বুঝলি তো? আর হিটলার যখন একবার অর্ডার দিয়ে দিয়েছে তখন স্বয়ং উপরওয়ালা নিচে নেমে এলেও তোকে এই ডানা ছাড়া ওড়ানো কেউ থামাতে পারবে না। তাই ফালতু কান্নাকাটি না করে ওই বাদরের মতো রশিটাই শক্ত করে ধরে রাখ। পূর্ব মির্জার সাথে পাঙ্গা নেওয়ার আগে অন্তত 10 বার ভাবা উচিত ছিল। যে পর্যন্ত তুই ওরা না শিখছিস সে পর্যন্ত তোর কোনো মুক্তি নেই বেবি। এনজয় দ্য রাইড। পরের সপ্তাহে
এরিনার বিয়ে দেখতে দেখতে এনগেজমেন্টের 2 দিন কাটলো চোখের পলকে। তরুণরা ব্যস্ত শপিং আর প্ল্যানিং নিয়ে। হলুদে কী পরবে, কোন গানে মেহেদিতে সবাই নাচবে, কার ড্রেসের কালার কী হবে সব চূড়ান্ত করতে করতে সকাল গড়িয়ে দুপুর। বিকেলের দিকে ওরা সবাই মিলে বেরোলো শপিংয়ে। আজ ওদের সঙ্গে গেল আমান। সারা বিকেল ঘুরে ঘুরে ড্রেস, জুতো, গহনা পছন্দ করতে করতে একেবারে কালঘাম ছুটে যাওয়ার জোগাড় সবার। কেনাকাটা শেষে যখন বাড়ি ফেরার পথ ধরল তখন ঘড়িতে সন্ধ্যা প্রায় 7টা ছুঁই ছুঁই। রাস্তার একপাশে একটা ফুচকার দোকান পড়ে, ওটা দেখেই এরিনা ইরার চোখ চলচল করে উঠল। সারাদিনের খাটাখাটনিতে এমনিতেই খিদেই পেটে চুই চুই করছে, তার ওপর এমন টকঝাল মিষ্টি সুবাস নাকে লাগলে কোনো বাঙালি মেয়ে স্থির থাকতে পারে? আমানের পাশে বসেছে ইরা। চট করে আমানের কাঁধে ধাক্কা দিয়ে বলল, ও আমান ভাই, গাড়ি থামাও, গাড়ি থামাও, ফুচকা খাবো। প্রকৃতির ডাকে সাড়া দেয়া চেপেছে আমানের। ভান করলো ইরার ডাকেই গাড়ি থামিয়েছে ও। গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করাতেই মেয়েরা নেমে দাঁড়ালো গাড়ি থেকে। ইরা মেহরিসের হাতখানা চেপে ওকে ও নামলে নিজেদের সঙ্গে। এসো মেহরিস, আজ তোমাকে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে ফেভারিট আর ডেঞ্জারাস জিনিস খাওয়াবো, স্পাইসি ফুচকা। মেহরিস তো অবাক। আমান ওদের হাবভাব দেখে দীর্ঘশ্বাস ফেলল। ও জানে এই 4জন একসাথে ফুচকার দোকানের ঢোকা মানে অন্তত 1 ঘন্টার মামলা। আমান এরিনাকে বলল, তোরা এখানে থাক, খাওয়া শেষ হলে আমায় একটা কল দিস, আমি আশেপাশেই আছি। আমান চলে গেল। দোকানে ঝটপট প্লেটে ফুচকা সাজাতে শুরু করলো। মেহরিস বড় হয়েছে ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়ে। বার্গার, পাস্তা, পিৎজা এসবে ওর চেনা। ফুচকা বস্তুটি ও জীবনে প্রথম দেখছে। ইরা ওর হাতে 1 প্লেট ধরিয়ে দিতেই পাশ থেকে আফিফা উৎসাহী গলায় বলল, মেহরিস আপু, এই যে এভাবে একটা পুরো ফুচকা একসাথে মুখে পুরে দিতে হয়, অমৃত। বলতে বলতে টুস করে নিজেও মুখে পুরে নিল একটা। মেহরিস কিছুটা দ্বিধা নিয়েই একটা ঝাল টক টইটুম্বুর ফুচকা মুখে পড়ল। প্রথম সেকেন্ডে ফুচকার টক মিষ্টির স্বাদে চোখ বুজে এলেও তার ঠিক পরের সেকেন্ডেই তাণ্ডব শুরু হলো। কাঁচামরিচ আর ধনেপাতার ঝালে ওর চোখ নাক দিয়ে পানি বেরিয়ে এলো নিমেষে। ও গড, উফ! মেহরিস শিরশির শব্দ করে মুখ হাত দিয়ে বাতাস করতে লাগলো। ফর্সা গাল দুটো লাল টকটকে হলো। ঝালের জিভ পুড়ে গেলেও স্বাদটা এত দারুণ যে খাওয়া থামালো না। ঝালের চোটে নাকে পানি মুছতে মুছতেই পরপর টপ করে গিলে নিল বেশ কয়েকটা। একে একে প্রায় পুরো 1 প্লেট ফুচকা সাবার করে ফেললো। এরিনা আর ইরা হেসে খুন। ইরা বলল, কি মেহরিস, কেমন লাগছে খাবার? উফ, এত ঝাল কীভাবে খাও তোমরা আল্লাহ! মাই টাং ইজ বার্নিং, পানি দাও। উফ! ঝালের তীব্রতায় লাফাতে লাগলো। ফুচকার দোকানের পেছনেই একটা গ্রোসারি শপ ছিল। এরিনা ছুটল সেখানে। এমনিতেই তো হট, তার উপর আবার খেয়েছো স্পাইসি, এত ঝাল সহ্য হবে তো সুইটহার্ট? কথাটার সাথে সাথেই মেহরিসের দিকে 1 বোতল ঠান্ডা কোক এগিয়ে দিল এক যুবক। মেহরিস ঝালের ঘোরে চট করে পেছনে খুলল আর পেছনে তাকানো মাত্রই ওর ভাঁজ করা ভ্রু দুটো আরও কুঁচকে এলো। লোকটাকে চিনতে খুব একটা সময় লাগলো না ওর। রিজভী। সেদিন তন্ময়ের সাথে যে বখাটে ছেলেটার সেদিন ঝগড়া হয়েছিল সে। রিজভী গাল চুকাতে চুকাতে মেহরিসের আপাতমস্তক পরখ করল। মেহরিস বিরক্তিতে মুখ ঘুরিয়ে পিছনে দাঁড়ালো 1 পা। রিজভী বাড়িয়ে রাখা কোক এর বোতলটা নিল না ও। কুৎসিত একটা হাসি দিল রিজভী আর একটু গা ঘেঁষে এসে দাঁড়াতে দাঁড়াতে টেনে টেনে বলল, আরে নাও না সোনা, অত ভাব নিচ্ছ কেন? তেজ দেখাচ্ছ নাকি আবার? ডাট বেড়ে গেছে বেশি? মেহরিস চিবুক উঁচিয়ে বলল, মাইন্ড ইউর ওন বিজনেস। এখান থেকে সোজা নিজের ইঁদুরের মতো মুখটা নিয়ে ভাগো তো। হু হা করে হাসল রিজভী। কি বিচ্ছিরি সেই হাসি। মেহরিস ভয় না পেলেও দাঁড়িয়ে থাকা ইরা আর আফিফার গা হিম হয়ে এলো। আশেপাশে আমানকে খুঁজলো ওরা। রিজভী ঠোঁট উল্টে চোখ দুটো ছোটো ছোটো করলো, তাচ্ছিল্যের স্বরে বলল, উফ, কি ফাস্ট তুমি সুইটহার্ট! কি রূপ আর কি গরম তেজ তোমার! মেয়েদের হতে হবে তো এমনটাই, না হলে কি টিস করে মজা পাওয়া যায় নাকি? আমার কিন্তু হেভি লেগেছে, একদম দিলে গিয়ে
লেগেছে কথাটা। মেহরিশের গা চলে উঠল। হাত দুটো বুকের কাছে শক্ত করে বেঁধে গমগমে গলায় বলল, ও তাই নাকি? তো আমার কথার সাথে সাথে আরও অনেক কিছুই কিন্তু ফাস্ট চলে। কোন দিক দিয়ে ধরে কোন দিক দিয়ে ফুটো করে বেরোবে টেরও পাবে না। ঝাঁঝরা হয়ে যাবে শরীর। পুনরায় হা হা করে বিশ্রী ভঙ্গিতে হেসে উঠল রিজভী। ইরা পেছন থেকে মেহরিশের পাশে ঝুঁকে ওকে থামতে বলল। এরা খারাপ, ওদের শত্রু, সেটাও জানালো ওকে। তবে মেহরিশ এক পাও পিছু হটল না। শুনতে পেল, তোমার মতো এই চ্যাটাং চ্যাটাং কথা বলার তেজি মেয়েগুলোকে ঠান্ডা করতেই তো আসল মজা। আমার আবার নেতিয়ে থাকা বিড়াল মার্কা মেয়ে একদম পোষায় না। আমার গাড়িতে উঠে চলো না সোনা, তোমার সব রাগ এক রাতে ঠান্ডা করে দেব। মেহরিশের সহ্যের বাঁধ ভাঙল এবার। আকস্মিক ডান পাটা ঘুরিয়ে প্রচণ্ড শক্তিতে রিজভীর হাঁটুতে লাথি বসালো ও। ব্যথায় কোকিয়ে ওঠে, ধূপ করে হাঁটু গেড়ে বসে পড়ল রিজভী। ঘটনাটা এখানেই শেষ হলো না। চোখের পলকে পাশে দাঁড়িয়ে থাকা ইরা তখনও হাঁ করে চেয়ে আছে। মেহরিশ ক্ষিপ্র চিতার মতো হাত বাড়িয়ে ইরার মাথার খোপা থেকে ধাতুর তৈরি শক্ত চুলের কাঁটাটা খপ করে এক টানে মেরে খুলে নিল। পর মুহূর্তেই বাম হাত দিয়ে হাঁটু গেড়ে থাকা রিজভীর শার্টের কলারটা কষে পেঁচিয়ে ধরে ডান হাতের সেই সূচালো ধাতব কাঁটাটা সোজা এনে চেপে ধরল রিজভীর ডান চোখের মণি থেকে ঠিক 1 মিলিমিটার দূরত্বে। কাঁটার ধারালো সূচালো টপটা রিজভীর চোখের পাপড়ে ছুঁই ছুঁই করছে। সামান্য একটু অসাবধানতা আর ওই ধাতব কাঁটা সোজা ওর চোখের ভেতরে ঢুকে যাবে। ঘটনাটা ঘটল মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। আশেপাশে দাঁড়িয়ে থাকা পথচারী, ফুচকাওয়ালা সবাই যে যেখানে ছিল একদম পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল জায়গায়। ততক্ষণে পানি নিয়ে চলে এসেছে এরিনাও, বিমূঢ় সেও। ইরা আর আফিফা চোখ ডলল কয়েকবার। গোল গোল করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে ওরা। রিজভী নিজে হতবম্ব, সম্পূর্ণ বাকরুদ্ধ। ওর কপাল বেয়ে টপ টপ করে ঠান্ডা ঘাম ঝরে পড়ছে। সেকেন্ডের ব্যবধানে এমন কিছু হবে এই যে কল্পনাতীত। এটা কোনো সাধারণ মেয়ের কাজ হতেই পারে না। গতি, টাইমিং, এতটা নিখুঁত নিশানা কোনো হাইলি ট্রেন্ড প্রফেশনাল ফাইটার ছাড়া করা অসম্ভব। চোখের নিমেষে এত বড় কাণ্ড ঘটানো স্রেফ অসম্ভব। মেহরিশ রিজভীর কলারটা আরও জোরে চেপে ধরল। রক্তচক্ষু দুটো রিজভীতে নিবদ্ধ করে হিংস্র পাখিনীর মতো হিস হিস করে বলে উঠল, কিরে শুয়োরের বাচ্চা, খুব তো বলছিলি আমার রূপ তেজ ঠান্ডা করবি, আর 1 ইঞ্চি নাড়াবি নিজেকে তো এই কাঁটাটা তোর চোখের মণিতে পুঁতে সোজা মাথার পেছনের খুলি দিয়ে বের করে দেব। আর একটাও নোংরা কথা যদি তোর জিভ দিয়ে বের হয় তো জ্যান্ত চামড়া ছাড়িয়ে নর্দমায় ছুঁড়ে ফেলবো। চিনতে পেরেছিস আমায়, নাকি চোখে কাঁটাটা ঢুকিয়ে চিনতে সাহায্য করব? বল। রিজভীর মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ভয় একদম শেষ। চোখের সামনে অমন ধারালো কাঁটার লালচে চকচকে ডগা দেখে শরীর অবশ প্রায়। ভাঙা ভাঙা স্বরে আওড়ালো, হেই হেই, পাগল নাকি তুমি? ছাড়ো আমায়। এই মেয়ে, ছাড়ো বলছি। সরা ওটা। রাস্তার ওপাশের মোড় দিয়ে ধীরে ধীরে ঢুকছিল একটা কালো রঙের প্রাডো গাড়ি। পূর্ব আর সাব্বির এখানে এসেছিল মূলত জরুরি কিছু জনকল্যাণমূলক তদারকির কাজে। সামনেই মিউনিসিপ্যালিটির আন্ডারে ড্রেনেজ ও রাস্তা সংস্কারের একটা বড় প্রজেক্ট চলছিল। সেটারই সরেজমিনে কাজ কতদূর এগোলো তা হঠাৎ পরিদর্শনে হাজির হয়েছিল ওরা। কিন্তু মোড় ঘুরতেই গাড়ি কিছুটা ধীর হয়ে এলো। সাব্বির ড্রাইভ করছিল। হঠাৎই সামনের ফুচকার দোকানের মোড়ে এত মানুষের বিশালাকার জটলা দেখে ভ্রু কুঁচকে উঠল ওর। সাব্বির ড্রাইভিং সিটে বসেই কপাল কুঁচকে বলল, ওদিকে রাস্তার মোড়ে এত কিসের গ্যাঞ্জাম যেন লেগেছে। পূর্ব পেছনের সিটে গম্ভীর মুখে বসে, হাতে ফোন, চোখ না সরিয়েই বলল, গিয়ে দেখে আয়। সাব্বির নামার আগেই ওর চোখ পড়ল ভিড়ের এক পাশে। বেগুনি রঙের 3 পিস জড়ানো ইরার এক পাশটা ওর চোখে পড়ল। সাব্বির চকিতে চোখ বড় বড় করে বিড়বিড় করে উঠল, আরে ওটা তো ইরা মনে হচ্ছে, তোর বোন ইরা। ব্রেক কষে সাব্বির তড়িঘড়ি করে গাড়ি থেকে নামলো। দ্রুত পায়ে ভিড় ঠেলে জটলার ভেতরে পা রাখতেই সামনের দৃশ্যটা দেখে সাব্বির রীতিমতো হয়ে গেল। থতমতো খেয়ে সেখানেই বরফের মতো জমে দাঁড়িয়ে রইল ও। সামনে যা ঘটছে তা যেন ওর কল্পনারও অতীত। মেহরিশ এক হাতে রিজভীর শার্টের কলার মোচড়ে চেপে ধরে আছে, আর অন্য হাতে ধারালো লোহার কাঁটাটা রিজভীর চোখের মণি থেকে 1 সুতো দূরে চেপে ধরে বাঘিনীর মতো ফুঁসছে। আর পাশে ভীতসন্ত্রস্ত ফ্যাকাশে মুখ ঠক ঠক করে কাঁপছে এরিনা।
ইরা আর আফিফা এই জীবনে সাব্বির ছেলে হয়েও যা করতে পারেনি এই মেয়েটা একাই সেটা করে দেখিয়েছে। সাব্বিরকে ভিড় ঠেলে ঢুকতে দেখেই ভয়ে নীল হয়ে যাওয়া ইরিনা এক প্রকার ছুটে এলো সাব্বিরের কাছে। ওর শার্টের হাতা খামচে ধরে কাঁদো কাঁদো গলায় আর আকুতি করে বলল, সাব্বির প্লিজ মেহরিশকে ওখান থেকে সরাও, প্লিজ কিছু একটা করো, মেয়েটা রক্তারক্তি ঘটিয়ে ফেলবে আজ। সাব্বির নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও সাবধানে 2 কদম এগিয়ে মেহরিশের দিকে হাত বাড়িয়ে আমতা করে ডাকলো, ভাবি ভাবি শোনো, শান্ত হও, ছেড়ে দাও ওকে ভাবি। কিন্তু মেহরিশের যেন কানে নেই ওদিকে। ও কোনো কথাই কানে তুলল না। হাঁটু গেড়ে বসে থাকা রিজভি তখন সাব্বিরকে দেখে যেন অন্ধকার সাগরে খড়কুটো আঁকড়ে ধরল। থরথর করে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, ওই সাব্বির, এই পাগল ছাগলটাকে সরতে বল আমার ওপর থেকে, নইলে আজ খুব খারাপ হয়ে যাবে বলছি। খুব খারাপ হবে তাই না? আগে তো নেচে বাজ। দিব দিব ঢুকিয়ে দিলাম দিলাম। আর কোনো দিন মেয়েদের সঙ্গে টিস করতে আসবি? কী রে আসবি? মেহরিশকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। আশেপাশের পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে সাব্বির উল্টো ঘুরে এক প্রকার দৌড়ে গাড়ির দিকে ছুটল। জানালায় নক করে হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল পূর্ব, চরম ঝামেলা হয়ে গেছে, বাইরে আয় জলদি। রিজভির সঙ্গে ভাবির ভয়ঙ্কর ক্যাঁচাল লেগেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মেহরিশের কানে এসে লাগলো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, মেহের স্টপ। এক ডাকেই পুরো চত্বর শুদ্ধি স্তব্ধ হয়ে গেল। মেহরিশের টনক নড়ল। কণ্ঠস্বরের উৎস ধরে ঘাড় ঘুরিয়ে চাইল সেদিকে। দেখতে পেল সামনে দাঁড়িয়ে থাকা পূর্বকে। লোকটা রাগান্বিত চোখে ওর দিকে চেয়ে আছে। ওই সুযোগটাই লুফে নিল রিজভি। সুযোগ বুঝেই সটকে পড়ল সেখান হতে। শার্টের কলার টেনে টুনে ঠিকঠাক করতে করতে বলল, তোর এই তেজ আমি কমিয়েই ছাড়ব, দেখে নিস তুই। রিজভি আর দাঁড়ালো না, উল্টোমুখী হয়ে চলে গেল। মেহরিশ ফুঁসে ওদিকে পা বাড়াতে নিলেই ওর হাতের কবজি টেনে ধরল পূর্ব। আদেশ করলো, চুপচাপ গিয়ে গাড়িতে ওঠো। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে দৌড়াতে দৌড়াতে আমানও এসে হাজির হলো সেখানে। পূর্ব সাব্বিরকে আদেশ করলো ওদের সেফ মতো বাড়িতে পৌঁছে দিতে। আমি কোনো গাড়িতে উঠব না, ছাড়ুন আমায়। পূর্ব গাড়ির দরজা খুলে মেহরিশকে টেনে বসালো সামনের সিটে। মেহরিশ কপাল কুঁচে আবার উঠে দাঁড়াতে চাইতেই পূর্ব ওর থেকে ঝুঁকে এসে চাবুকের মতো নিচু গলায় আওড়ালো, এক পা বাইরে বাড়ালে হাত পা বেঁধে গাড়ির পেছনে ফেলে নিয়ে যাব। একদম শান্ত হয়ে বসো। মেহরিশের চোয়াল শক্ত হয়ে এলো। ও দাঁত খিঁচিয়ে প্রতিবাদ করলো, আপনার থেকে তো তন্ময় ভাইও 1000 গুণ ভালো। অন্তত সেদিন ওই বাজে লোকটা আমার সঙ্গে মিসবিহেভ করেছিল বলে উনি ওর ওপর চড়াও হয়েছিল, ডিরেক্ট মারামারি করেছিল। আর আপনি আপনি এলাকায় এমপি হয়েও আপনার সামনে দাঁড়িয়ে আপনার বউকে একটা নর্দমার কিট এত বাজে কথা বলল, আর আপনি একটা প্রতিবাদ পর্যন্ত করলেন না, উল্টো আমাকে টেনে নিয়ে যাচ্ছেন। ছি। ওদিকে এরিনা, ইরা, আফিফা অবাক। ওর দাদা ভাইকে কখনো নিজেদের গাড়িতে কোনো মেয়ে মানুষকে তুলতে দেখেনি ওরা। এমনকি নিজের মা বোনকেও কখনো গাড়িতে তুলেনি পূর্ব। আর সেই কিনা মেহরিশকে নিজ থেকে নিয়ে যাচ্ছে। সাব্বিরের তারাই ওরা গিয়ে গাড়িতে বসলো গিয়ে আমানও। মেহরিশ তখনও রাগে ফুঁসছে, কত বড় সাহস ওর যে আমার সঙ্গে লাগতে আসে, আমায় চেনে ও। আর আপনিও বা কেমন পুরুষ মানুষ, নিজের চোখের সামনে নিজের বউকে এতটা জঘন্য কথা বলছে, আর আপনি তাকে দুটো চর কষানো তো দূরের কথা, মুখ ফুটে একটা গালি পর্যন্ত দিলেন না, উল্টো আমাকে চোরের মতো টেনে নিয়ে আসছেন। ও গড, কি জঘন্য আপনার এই রাজনীতি। মেহরিশ থামছেই না, একটানা কথা বলেই যাচ্ছে। কিন্তু ড্রাইভিং সিটে বসে থাকা পূর্ব একদম নিরুত্তাপ, শান্ত, স্থির। ওর দুটো হাত স্টিয়ারিং হুইলের উপর বেশ শক্ত করে ধরে রাখা, চোখের দৃষ্টি সামনে খোলা নির্জন রাজপথের দিকে। মেহরিশের এত এত বিষাক্ত তীক্ষ্ণ বাণ ওর কানে ঢুকছে ঠিকই, কিন্তু ওর মুখের কোনো পেশিও নাড়ালো না, কোনো পাল্টা উত্তর দিল না। একটা বার মেহরিশের দিকে ফিরেও তাকালো না অবধি। কেবল ধবধবে সাদা পাঞ্জাবির ভেতরের হাত দুটো আর চোয়ালের পেশিগুলো ক্ষণে ক্ষণে টান টান হয়ে উঠছে, যা দেখে বোঝা যায় ভেতরে কি ভয়ঙ্কর
তুষার ঝড় বয়ে যাচ্ছে তার। গাড়ি ততক্ষণে মেচা বাড়ির বিশাল লোহার গেট পার হয়ে ভেতরের উঠোনে এসে দাঁড়ালো। সিট বেল্ট খুলতে খুলতে বলল, আপনি আসলেই একটা কাপুরুষ, শুধু নিচের ক্ষমতার বড়াই দেখাতে পারেন, কাজের বেলায় কিচ্ছু না। হনহন করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো মেহরিশ। রাগে গজগজিয়ে যেতে যেতে শুনতে পেল মেহের। অনিচ্ছা সত্ত্বেও থেমে দাঁড়ালো মেহরিশ। শুনতে পেল সব কিছুরই একটা সঠিক সময় থাকে, সব জায়গায় সব কিছু দেখাতে নেই, কিছু জিনিস জায়গা অনুযায়ী রেখে দিতে হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।